মস্কোতে নতুন সমীকরণ, ইরান রাশিয়া জোট কেন এখন আরও শক্ত? বিশ্ব রাজনীতিতে কিছু সিদ্ধান্ত কাগজে কলমে ছোট মনে হলেও তার প্রভাব পড়ে বহু বছর ধরে। মস্কোতে ঠিক তেমনই একটি ঘটনা ঘটেছে। ইরান ও রাশিয়া দুটি নিষেধাজ্ঞা কবলিত রাষ্ট্র একসাথে বসে স্বাক্ষর করল একটি নতুন সহযোগিতা চুক্তি। এই চুক্তি অনুযায়ী 2026 থেকে 2028 সাল পর্যন্ত দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত কৌশলগত পরামর্শ চালাবে। শুনতে সাধারণ মনে হলেও বাস্তবে এটি একটি বড় রাজনৈতিক বার্তা। কি এই নতুন চুক্তি? ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মস্কোতে বৈঠকের শেষে এই নথিতে সই করেন। ল্যাভরভ স্পষ্ট করে বলেন, এই চুক্তির মূল ভিত্তি হল ইরান রাশিয়ার সামুদ্রিক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি। এই বড় চুক্তিটি চলতি বছর কার্যকর হয়েছে এবং এর মেয়াদ ধরা হয়েছে 20 বছর। এটা কোনো অস্থায়ী বন্ধুত্ব নয়, এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। কেন এই চুক্তি গুরুত্বপূর্ণ? এই কৌশলগত অংশীদারিত্ব চুক্তিতে রয়েছে রাজনৈতিক সহযোগিতা, অর্থনৈতিক সম্পর্ক জোরদার, নিরাপত্তা ও সামরিক প্রযুক্তি সহযোগিতা, প্রযুক্তি ও মহাকাশ গবেষণা, পশ্চিমা নিষেধাজ্ঞা মোকাবিলার যৌথ কৌশল। এতে সরাসরি সামরিক প্রতিরক্ষা ধারা নেই, কিন্তু বাস্তবে এটি দুই দেশকে অনেক কাছাকাছি নিয়ে এসেছে, বিশেষ করে এমন এক সময়ে যখন ইরান ও রাশিয়া দু দেশই পশ্চিমা চাপের মুখে। নিষেধাজ্ঞার জবাবে নতুন পথ। ইরান ও রাশিয়া দু দেশই বলছে ডলারের ওপর নির্ভরতা কমাতে হবে। এর বদলে বিকল্প আর্থিক ব্যবস্থা, নিজস্ব বাণিজ্য কাঠামো, জ্বালানি ও পরিবহন করিডোর, প্রযুক্তি ও মহাকাশে যৌথ উদ্যোগ, এই সবই ভবিষ্যৎ পরিকল্পনার অংশ। এখানেই ইরান হয়ে ওঠে নায়ক, কারণ নিষেধাজ্ঞার মধ্যেও ইরান নতুন জোন গড়ে তুলতে পারছে। ইতিহাসে প্রথমবার ল্যাভরভ একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। 2026 থেকে 2028 সালের এই পরামর্শ কাঠামো ইরান রাশিয়া সম্পর্কের ইতিহাসে প্রথম। মানে আগে সহযোগিতা ছিল, কিন্তু এতটা কাঠামোবদ্ধ নয়। এখন সম্পর্কটা আর আবেগে নয়, চলবে লিখিত রোডম্যাপ ধরে। ইসরায়েল কোথায় দাঁড়িয়ে? এই চুক্তির আরেকটি দিক হল মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য। ইরান দীর্ঘদিন ধরে ইসরায়েলের আঞ্চলিক নীতির বিরোধিতা করে আসছে। রাশিয়ার সঙ্গে ইরানের ঘনিষ্ঠতা ইসরায়েলের জন্য স্বস্তির বিষয় নয়, কারণ এতে ইরানের কূটনৈতিক শক্তি আরও বাড়ে। ইরান এখন একা নয়, তার পাশে আছে একটি বড় বৈশ্বিক শক্তি। ব্রিক্স থেকে মহাকাশ পর্যন্ত ইরান ও রাশিয়া ইতিমধ্যে একসাথে কাজ করছে। ব্রিক্স জোটে, সাংহাই সহযোগিতা সংস্থায়, ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নে। এছাড়া জ্বালানি, রেল যোগাযোগ, বন্দর উন্নয়ন, এমনকি মহাকাশ গবেষণাতেও সহযোগিতা বাড়ছে। এটা বিকল্প বিশ্ব ব্যবস্থার ইঙ্গিত। যে দেশকে একঘরে করার চেষ্টা করা হয়েছিল, সেই দেশ আজ নতুন জোট করছে। চাপের মুখে ভেঙে পড়ার বদলে ইরান কৌশল বদলেছে, আর সেই কৌশলের নাম দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব। মস্কোতে সই হওয়া এই চুক্তি একটি বার্তা দিচ্ছে, ইরান এখন এই খেলায় ক্রমেই আরো শক্ত অবস্থানে দাঁড়াচ্ছে। যুক্তরাষ্ট্র এখন ইরান থেকে এগিয়ে যেতে চায়, কম সময় দিতে চায়, কম শক্তি খরচ করতে চায়। কারণ একটাই, 46 বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ইরান নিয়ে ব্যস্ত, কিন্তু ফল খুব কম। ডোনাল্ড ট্রাম্পের নতুন জাতীয় নিরাপত্তা কৌশল এই বাস্তবতাই বলছে। এই নথিতে ইরানের নাম এসেছে মাত্র 3 বার। একটা বড় বার্তা স্পষ্ট, কিন্তু বাস্তবতা এত সহজ নয়। ইরান দুর্বল হয়েছে ঠিক। গত 2 বছরে ইরান সামরিক ও কূটনৈতিকভাবে চাপের মুখে পড়েছে। জাতিসংঘ আবার নিষেধাজ্ঞা দিয়েছে, দেশের ভেতরে পানি সংকট, অর্থনৈতিক চাপ। তবুও ইরান শেষ হয়ে যায়নি, বরং এখানেই ভুলটা হয়। ইরানের হাতে এখনো উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম আছে উন্নত সেন্ট্রিফিউজ, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখন আর আন্তর্জাতিক নজরদারি নেই। 12 দিনের ইরান ইসরায়েল সংঘর্ষের পর ইরানের ভেতরেই পারমাণবিক অস্ত্র তৈরির দাবি জোরালো হয়েছে। এটা ছোট সংকেত নয়, এটা বড় সতর্কবার্তা। মিসাইল শক্তিতে ইরান এখনো ভয়ঙ্কর, ইসরায়েল সেই শক্তি টের পেয়েছে। এই যুদ্ধে ইরান সরাসরি ক্ষতি করতে পেরেছে, আর প্রক্সি শক্তি হিজবুল্লাহ, হুথি সব শেষ হয়ে যায়নি। হুথির মাধ্যমে ইয়েমেন থেকে ইরান এখনো লোহিত সাগর কাঁপায়। এ কারণে ইসরায়েল চুপ নেই। নেতানিয়াহু প্রকাশ্যে ইরানের মিসাইল হুমকির কথা বলছেন। ইসরায়েলের ভেতর অনেকেই বলছে 12 দিনের যুদ্ধ ছিল প্রথম ইরান যুদ্ধ, পরের যুদ্ধ আরো বড় হবে, আরো সরাসরি হবে। এখানেই যুক্তরাষ্ট্রের সমস্যা। ট্রাম্প ইরানের সরকার পরিবর্তন চান না, আমেরিকা ফার্স্ট নীতি সেটা বলে। তাহলে সামনে কি পথ? 3টা অপশন। 1, সব ঠিক থাকবে, এই আশায় বসে থাকা। 2, ইরান সামলানোর দায়িত্ব ইসরায়েলের হাতে ছেড়ে দেয়া। 3, ইরানের সঙ্গে নতুন চুক্তি। প্রথমটা সবচেয়ে ঝুঁকিপূর্ণ, কারণ সংঘর্ষ আবার শুরু হওয়া অসম্ভব নয়। বিশেষ করে ট্রাম্প নিজেই JCPOA থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তের মালিক। দ্বিতীয়টা আরও বিপজ্জনক। ইসরায়েল শক্তিশালী, সন্দেহ নেই, কিন্তু প্রতিবার হামলা মানেই বড় যুদ্ধের ঝুঁকি। মধ্যপ্রাচ্যে থাকা 40,000 মার্কিন সেনা তখন লক্ষ্যবস্তু হবে।
তৃতীয় পথ নতুন চুক্তি, কঠিন, রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ। রিপাবলিকানদের ভেতরেই বিভাজন তৈরি হবে, ইসরায়েল সরকারও খুশি হবে না। তবুও বাস্তবতা একটাই, ইরানকে উপেক্ষা করে এগিয়ে যাওয়া যাবে না। ইরান দুর্বল কিন্তু ভাঙেনি, ইরান চাপে কিন্তু নিঃশেষ নয়। শক্তিশালী রাষ্ট্র এভাবেই টিকে থাকে, সময় নেয়, নিজেকে পুনর্গঠন করে। যুক্তরাষ্ট্র যদি সত্যিই মধ্যপ্রাচ্য থেকে বেরোতে চায়, তাহলে সবচেয়ে কঠিন কাজটাই করতে হবে, আলোচনা, চুক্তি আর বাস্তবতাকে মেনে নেওয়া। কারণ যুদ্ধ এড়ানো দুর্বলতা নয়, বরং কৌশলের সবচেয়ে শক্তিশালী রূপ। চীন ইরান সামরিক বন্ধুত্ব, মার্কিন অভিযানে ফাঁস, চাঞ্চল্যকর সত্য। যে খবরটি সামনে এসেছে তা আকাশকুসুম নয়, এটি কল্পকাহিনী নয়, এটা বাস্তব এবং ভীষণ তাৎপর্যপূর্ণ। সামরিক ক্ষেত্রে চীন যে ইরানের অকৃত্রিম বন্ধু, এই সত্য এতদিন অনেকের কাছে ছিল অমাবস্যার চাঁদের মতো, দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। এবার সেই সত্য প্রকাশ্যে, একটি ঘটনাতেই সব পরিষ্কার। ওয়াল স্ট্রিট জার্নালের এক বিস্ময় জাগানিয়া প্রতিবেদনে বলা হয়েছে, চীন থেকে সরাসরি ইরানের দিকে যাচ্ছিল একটি কার্গো জাহাজ। সেই জাহাজে ছিল অত্যাধুনিক সমরাস্ত্র তৈরির সরঞ্জাম, উপকরণ, যন্ত্রাংশ, অর্থাৎ ইরানের সামরিক শক্তির অক্ষয় ভাণ্ডার ভরাট করার রসদ। কিন্তু মাঝপথে ঘটে যায় নাটকীয় মোড়। ভারত মহাসাগরে মার্কিন বাহিনী অভিযান চালায়। এই অভিযান ছিল মার্কিন সেনাবাহিনীর স্পেশাল অপারেশন ফোর্সের। চুপিসারে নির্দিষ্ট লক্ষ্য নিয়ে তারা জাহাজে উঠে পড়ে, কয়েক ঘন্টা অবস্থান করে, তারপর যা ছিল সব ধ্বংস করে দেয়। মার্কিন কর্মকর্তাদের ভাষায় এই অভিযানের একটাই উদ্দেশ্য, ইরানের সামরিক অস্ত্রাগার পুনর্গঠন ঠেকানো, অর্থাৎ ইরান যেন আবার শক্ত হয়ে না দাঁড়াতে পারে। কিন্তু প্রশ্ন হলো, ইরান কি অন্ধকারে ঢিল মারা দেশ? না, ইরান অগাধ জলের মাছ, সুচতুর, অভিজ্ঞ। এই চালান ধ্বংস করা হয়েছে ঠিক, কিন্তু জ্ঞান ধ্বংস করা যায়নি। আর এখানেই ইরানের আসল শক্তি। ইরানের প্রযুক্তিগত জ্ঞান একদিনে তৈরি হয়নি, এটা বহু বছরের অগ্নিপরীক্ষার ফল। নিষেধাজ্ঞা, চাপ, হুমকি সব এসেছে, কিন্তু ইরান অথই জলে পড়ে দিশেহারা হয়নি। অকুল পাথর ভীষণ বিপদেও তারা কুল খুঁজে নিয়েছে। মার্কিন বাহিনী চালান ধ্বংসের পর জাহাজটিকে আবার এগিয়ে যাওয়ার নির্দেশ দেয়। পরে শ্রীলঙ্কার উপকূলে এসে তারা নিজেদের যুদ্ধ জাহাজে ফিরে যায়। এই ঘটনার বিষয়ে চীন কিংবা ইরান কেউই মন্তব্য করেনি। নীরবতা কি দুর্বলতা? না, অনেক সময় নীরবতাই সবচেয়ে শক্ত বার্তা। এটা প্রথম ঘটনা। বেশ কয়েক বছরের মধ্যে চীন থেকে ইরানে যাওয়া কোনো কার্গো জাহাজ আটকানো হলো। এর আগেও নভেম্বরে ইরানি কার্গোতে অভিযান চালায় যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার তেলের ট্যাঙ্কারও জব্দ করা হয়। এখানে একটি বিষয় পরিষ্কার, ইরান একা নয়। চীন, রাশিয়া, ভেনেজুয়েলা এই অক্ষশক্তি মার্কিন নিষেধাজ্ঞাকে অবৈধ বলে মনে করে। চীন শুরু থেকেই তেহরানের পাশে, শি জিনপিং সরকারের অবস্থান স্পষ্ট। ভেনেজুয়েলার ট্যাঙ্কার জব্দের ঘটনায় চীন কড়া নিন্দা জানিয়েছে। বর্তমানে সেই ট্যাঙ্কার টেক্সাস বন্দরে। কিন্তু জবাবে কি হয়েছে? ভেনেজুয়েলাকে চীন ও রাশিয়ার সমরাষ্ট্রে সজ্জিত করা হয়েছে। এটাই ভূ রাজনীতি। ইরান জানে ইসরায়েলের সঙ্গে যে কোনো সময় আবার যুদ্ধ শুরু হতে পারে। সেই বাস্তবতা অস্বীকার করার উপায় নেই। কিন্তু ইরান এগিয়ে চলে। চালান ধ্বংস করা যায়, কিন্তু একটি জাতির সংকল্প ধ্বংস করা যায় না। কিভাবে ইউক্রেন ড্রোন দিয়ে পুতিনের সাবমেরিনে আঘাত করল? যুদ্ধ মানে ট্যাঙ্ক, ফাইটার জেট আর কামানের লড়াই, এই ধারণা যদি এখনও কারো মাথায় থাকে, তাহলে কৃষ্ণ সাগরের এই ঘটনা সেই ধারণা চূর্ণ করে দেবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে এবার জন্ম নিল নতুন এক ইতিহাস। রাশিয়ার কৃষ্ণ সাগরীয় নভোরিসিয়েস্ক বন্দরে গোপনে অবস্থান করছিল পুতিনের নৌবাহিনীর একটি কিলো ক্লাস সাবমেরিন। শব্দহীন, অত্যন্ত শক্তিশালী এবং রুশ নৌকৌশলের অন্যতম ভরসা। ঠিক সেই সাবমেরিনটিকেই নিশানা করল ইউক্রেন। কিন্তু কিভাবে? সাবমেরিন বনাম ড্রোন, অসম লড়াই। ইউক্রেন ব্যবহার করেছে সামুদ্রিক ড্রোন। এগুলো কোনো সাধারণ ড্রোন নয়, পানির নিচ দিয়ে নিঃশব্দে চলতে পারে, শত্রুর নজর এড়িয়ে বন্দরের ভেতরে ঢুকে বিস্ফোরণ ঘটাতে সক্ষম। ইউক্রেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এসবিও জানিয়েছে, পানির নিচ দিয়ে পাঠানো ড্রোন সাবমেরিনে আঘাত হানে। বিস্ফোরণে কিলো ক্লাস সাবমেরিনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সাবমেরিনটি কার্যত অচল হয়ে গেছে। ইতিহাসে প্রথম কোনো দেশ সামুদ্রিক ড্রোন ব্যবহার করে সরাসরি সাবমেরিনে হামলা চালানোর দাবি করল। কেন এই হামলা এত গুরুত্বপূর্ণ? কিলো ক্লাস সাবমেরিন নিয়ে রাশিয়া গর্ব করে। এগুলোকে বলা হয় ব্ল্যাক হোল সাবমেরিন, কারণ এগুলো এতটাই নীরব যে শনাক্ত করা প্রায় অসম্ভব। এই সাবমেরিনে থাকে 4টি ক্যালিবার ক্রুজ মিসাইল লঞ্চার, ইউক্রেনের ভেতরে দূরপাল্লার হামলার সক্ষমতা, দীর্ঘ সময়ে পানির নিচে লুকিয়ে থাকার ক্ষমতা।
অর্থাৎ একটি কিলো ক্লাস সাবমেরিন ধ্বংস বা অচল হওয়া মানে রাশিয়ার নৌ কৌশলে বড় ফাঁক তৈরি হওয়া। প্রমাণ কি? ইউক্রেনের দাবির সঙ্গে সঙ্গে বার্তা সংস্থা রয়টার্স একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যায় বিস্ফোরণের পর ধোঁয়ার কুণ্ডলী, পানির ওপর উঠে আসা বিস্ফোরণের চাপ। রয়টার্স জানিয়েছে ভিডিওর অবস্থান নভোরোসিয়াস্ক বন্দর বলেই চিহ্নিত করা গেছে। তবে ভিডিওটি ঠিক কখন ধারণ করা হয়েছিল তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এখন পর্যন্ত রাশিয়া আনুষ্ঠানিকভাবে এই হামলার বিষয়ে কিছু বলেনি। ইউক্রেন কী বার্তা দিতে চায়? এই হামলা শুধু সামরিক সাফল্য নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বার্তা। যখন জার্মানির বার্লিনে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা চলছে, ঠিক তখনই এই হামলা দেখিয়ে দিল ইউক্রেন এখনও রাশিয়ার জন্য বড় ক্ষতির কারণ হতে পারে। যুদ্ধক্ষেত্রে তারা নতুন প্রযুক্তি ব্যবহার করতে ভয় পায় না। রাশিয়ার সবচেয়ে সুরক্ষিত সামরিক সম্পদও এখন নিরাপদ নয়। পুতিন কি করবেন? একটি বিষয় নিশ্চিত, এই দুঃসাহসিক হামলা পুতিন হালকাভাবে নেবেন না। এখন পর্যন্ত দেখা গেছে ইউক্রেন যতবার রাশিয়াকে চমকে দেওয়ার চেষ্টা করেছে, রাশিয়া তার চেয়ে কয়েক গুণ বেশি আঘাত ফিরিয়ে দিয়েছে। অতীতে রুশ নৌবাহিনীর জাহাজে হামলার জবাবে ইউক্রেনের বন্দর, বিদ্যুৎ কেন্দ্র ও পণ্যবাহী জাহাজে আঘাত এসেছে। এই ঘটনার পর রাশিয়ার প্রতিক্রিয়া কী হবে সেটাই এখন বড় প্রশ্ন। এই হামলা প্রমাণ করে দিয়েছে ভবিষ্যতের যুদ্ধ আর শুধু আকাশ বা স্থলের নয়, সমুদ্রের গভীরতাও এখন যুদ্ধক্ষেত্র। সস্তা কিন্তু বুদ্ধিমান ড্রোন কিভাবে বিশ্বের অন্যতম শক্তিশালী নৌবাহিনীকে চ্যালেঞ্জ করতে পারে, নভোরোসিয়াস্কের এই ঘটনা তার জীবন্ত উদাহরণ। ইতিহাসের পাতায় হয়তো লেখা থাকবে, এই দিন থেকেই নৌযুদ্ধের নিয়ম বদলে গিয়েছিল। দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে কাজ করেন এমন একজন মার্কিন সেনা ইসরায়েল বিরোধী হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র শক্তির ভয়াবহতার কথা স্বীকার করেছেন। তিনি বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্রের ভয়ে আমরা ঘুমাতে পারিনি। মার্ক ওয়ার্নার নামের ওই মার্কিন সেনা জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রগুলো বেশিরভাগই রাতে ছোড়া হতো যাতে কেউ ঘুমোতে না পারে। বারবার আমাদের আশ্রয় কেন্দ্রে দৌড়াতে হয়েছে। 12 দিনের পরেও ঠিকমতো ঘুম আসতো না। তিনি আরও জানান, মনে হচ্ছিল যেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের কোনো সিনেমায় আছে, যেন সমুদ্রের গভীরে একটি সাবমেরিন যার উপর শত্রুর বোমা বৃষ্টি হচ্ছে। মার্ক ওয়ার্নার আশা প্রকাশ করে বলেন, আমেরিকানদের যেন কখনো ইসরায়েলিদের মতো এমন যুদ্ধ নিজেদের দেশে অনুভব করতে না হয়। ওদিকে ইরানকে আবারও হুঁশিয়ারি দিল ইসরায়েল। বার্তাটা পরিষ্কার, যুদ্ধ শেষ হলেও নজরদারি শেষ হয়নি। ইসরায়েলের সাবেক জেনারেল আমির আভিভি বলছেন, ইরান যদি আবার মিসাইল, আকাশ প্রতিরক্ষা বা পারমাণবিক স্থাপনা গড়তে চায় তাহলে আবার হামলা হবে। 12 দিনের যুদ্ধ ছিল কেবল শুরু, শেষ নয়। এই যুদ্ধে ইরান বড় ধাক্কা খেয়েছে, কিন্তু ভেঙে পড়েনি। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। ইরানের শক্তি এখানে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র জুনে বড় হামলা চালায়। নাতানজ, ইস্পাহান, ফোর্দো ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্র। ইসরায়েলের দাবি, মাত্র 2 দিনের মধ্যে তেহরানের আকাশপথ খুলে ফেলা হয়েছে। 130টির বেশি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল, ধ্বংস করা হয়েছে প্রায় 84টি। বড় সাফল্যের দাবি করেছে ইসরায়েল, কিন্তু ইরান এখন চুপচাপ কাজ করছে। এটাই ইসরায়েলের ভয়। জেনারেল আভিভি বলছেন, ইসরায়েল মিনিটে মিনিটে নজর রাখছে। 3টি রেড লাইন টানা হয়েছে। 1, ইরান যদি আবার উন্নত আকাশ প্রতিরক্ষা বসায়। 2, ইরান যদি ব্যালিস্টিক মিসাইল বড় আকারে উৎপাদন শুরু করে। 3, ইরান যদি পারমাণবিক অস্ত্রের পথে হাঁটে। এই 3টির যে কোনো একটি আবার যুদ্ধ ডেকে আনবে। কিন্তু এখানেই প্রশ্ন ওঠে, ইরান কি এত সহজ? ইরান বলছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ, মিসাইল কর্মসূচি প্রতিরক্ষামূলক। আর বাস্তবতা, ইরান এখনও অঞ্চলের সবচেয়ে বড় মিসাইল শক্তিগুলোর একটি। হুথি, হিজবুল্লাহ এগুলো শুধু নাম নয়, এগুলো ইরানের কৌশলগত বাহু। যুদ্ধের সময় ইরান সরাসরি আঘাত হেনেছে। ইসরায়েলে বেসামরিক মানুষ মারা গেছে। এটাই প্রমাণ ইরান কাগুজে বাঘ নয়। ইসরায়েল বিজ্ঞানীদের লক্ষ্য করেছে, কারখানা ধ্বংস করেছে, গোপন বাহিনী IRGC এর শীর্ষ কর্মকর্তাদের হত্যা করেছে। তবুও ইরান টিকে আছে। বেঁচে থাকা বিজ্ঞানীদের নিরাপদ স্থানে সরানো হয়েছে, গবেষণা ছড়িয়ে দেওয়া হয়েছে। এই কাজটাই শক্ত রাষ্ট্র করে। এখন শুরু হয়েছে নতুন অধ্যায়, গোপন হামলা, সাইবার আক্রমণ, গোয়েন্দা তৎপরতা। ইসরায়েল লেবানন ও গাজায় হামলা চালাচ্ছে, আর ইরান বলছে আমরাই জয়ী। পরের বার জবাব আরও কঠিন হবে। ইসরায়েলের জবাবও প্রস্তুত। এইবার সরকার পতনও আলোচনায় আসতে পারে। কিন্তু ইতিহাস বলে, ইরান চাপ সহ্য করতে জানে, ভাঙে না, পুনর্গঠন করে। এই দ্বন্দ্ব থামেনি, শুধু রূপ বদলেছে।